যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি একের পর এক চাপ দিয়ে চলেছে, তখন ইরান হাতের তাস স্পষ্ট করে টেবিলে রেখে দিয়েছে। আমাদের কাছে 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের রাস্তা খোলা আছে। ইরানের হুমকি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক মাধ্যমে সরাসরি জানিয়ে দিয়েছেন, আবারও হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পার্লামেন্টে পর্যালোচনা করা হবে। 90% মানে অস্ত্রগ্রে, যে দোরগোড়ায় পা রাখলে বিশ্বের সমীকরণ পাল্টে যায়। ইরান সেই দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকেনি, কিন্তু বলছে দরজা আমার হাতে। এই বার্তাটি বুঝতে হলে পেছনের ইতিহাস মাথায় রাখতে হবে। 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল। বিনিময়ে মিলেছিল নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা। কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গেলেন। সাপও গেল, লাঠিও গেল। ইরান পেল কি? শূন্য হাত আর পুরনো নিষেধাজ্ঞা। সেই অপমানের জবাবে ইরান চুপ করে বসে থাকেনি। গত 8 বছরে প্রায় 11,000 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করেছে। এটি ক্রোধের প্রতিক্রিয়া নয়, এটি কৌশলের ফসল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলছে, ইরানের কাছে এখন প্রায় 441 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। প্রযুক্তিগত অর্থে ইরান এক পা পিছিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই এক পায়ের দূরত্বই তার সবচেয়ে বড় শক্তি। ওয়াশিংটন এখন চাইছে সেই মজুদ এখনই সরাও, এখনই ধ্বংস করো, ঘরে বসে সমৃদ্ধকরণ বন্ধ করো, যেন কাউকে নিরস্ত্র করে তারপর তার সঙ্গে দর কষাকষি করা হবে। ইরান সেই ফাঁদে পা দিতে রাজি নয়। তেহরানের বক্তব্য স্পষ্ট, আগে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হোক, নিষেধাজ্ঞা উঠুক, তারপর পারমাণবিক প্রশ্ন। ট্রাম্প ইরানের সর্বশেষ কূটনৈতিক প্রস্তাবকে আবর্জনা বলেছেন, পুরোটা না পড়েই। অথচ সেই প্রস্তাবে ছিল মজুদের একাংশ লঘু করা এবং বাকি অংশ তৃতীয় দেশে সাময়িক স্থানান্তরের প্রস্তাব, যা নেহাত কম ছাড় নয়। কিন্তু যার মনে আপোষ নেই, তার কানে সমঝোতার কথা ঢোকে না। ট্রাম্প বলছেন, যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, কিন্তু যে রোগী নিজের পায়ে হাঁটতে পারে তাকে লাইফ সাপোর্টের ভয় দেখানো যায় না। ইরানের পাল্টা বক্তব্য এসেছে মুখপাত্র বাগাইর কণ্ঠে, আমাদের অবস্থান সার্বভৌমত্বের, আঞ্চলিক স্থিতিশীলতার এবং ইরানি জনগণের স্বার্থে। যখন লড়তে বাধ্য করা হবে, লড়ব। এই বাক্যে কোনো আস্ফালন নেই। এতে আছে সেই শান্ত দৃঢ়তা যা আসে দশকের পর দশক চাপ সহ্য করে টিকে থাকার অভিজ্ঞতা থেকে। ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে গত বছর বিমান হামলা হয়েছে, এবছরও হয়েছে। IAEA বলছে, সেই মজুদের বেশিরভাগ এখনও সেখানেই থাকতে পারে, তবে নিশ্চিত নয়। এই অনিশ্চয়তাই ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার। যে মজুদের অবস্থান জানা নেই, যে শক্তির সীমা অনুমান করা কঠিন, সেই শক্তিকে ভয় করতে হয়। প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেছেন, তেহরানে শত্রুর সামনে মাথা নোয়াবে না। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার শিকলে বাঁধা ছিল, অর্থনীতি কাহিল হয়েছে, তরুণ প্রজন্ম দিশাহারা হয়েছে, তবু দেশটি ভেঙে পড়েনি। যে গাছ ঝড়ের মুখে ভাঁজ হয় কিন্তু উপড়ে যায় না, সে গাছকে দুর্বল বলা যায় না। হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে পথ পাল্টাতে বাধ্য করেছে বলে দাবি উঠেছে। ওয়াশিংটন নীরব, কারণ মিথ্যা হলে জবাব আসত। ইরানের 2 চালে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। তেলের পাইপলাইনে আগুন, হরমুজে মিসাইল আর আমেরিকার অস্ত্র ভাণ্ডারে টান। ইরান এবার এমন এক দাবার চাল দিয়েছে যা একসঙ্গে কাঁপিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতি, আঞ্চলিক রাজনীতি আর আমেরিকার সামরিক অহংকার। যুদ্ধবিরতির 1 মাসও পার হয়নি, কিন্তু ইরান অপেক্ষা করেনি। 4 মে সরাসরি আঘাত করল সংযুক্ত আরব আমিরাতের বুকে। প্রশ্ন হলো, এত দেশ থাকতে আমিরাত কেন? CNN-এর বিশ্লেষণ বলছে, এর পেছনে আছে 2টি সুনির্দিষ্ট কারণ, এবং দুটোই ইরানের জন্য অস্তিত্বের প্রশ্ন। প্রথম চাল, তেলের রাজত্বে আঘাত। হরমুজ প্রণালী বন্ধ থাকলে সৌদি আরব, ইরাক, কুয়েত সবাই আটকে যায়, তেল বের করতে পারে না। বিশ্ববাজারে দাম আকাশ ছোঁয়। কিন্তু আমিরাত, তারা বসে হাসছিল, কারণ ফুজাইরা পাইপলাইন। এই বিশেষ পাইপলাইনটি হরমুজ প্রণালীকে পুরোপুরি এড়িয়ে সরাসরি ওমান উপসাগরে গিয়ে মিশেছে। মানে হরমুজ বন্ধ থাকলেও আমিরাত অনায়াসে তেল বিক্রি করতে পারে। পুরো অঞ্চল যখন জ্বালানি সংকটে ছটফট করছে, তখন আমিরাত একা বিশ্ববাজারে তেল সরবরাহ করে যাচ্ছে স্বাভাবিকভাবে। ইরানের চোখে এটা সহ্য করার মতো নয়, তাই হামলার লক্ষ্য করা হলো সেই পাইপলাইনকে। ফুজাইরার তেল কমপ্লেক্সে আগুন জ্বলে উঠল, 3 জন ভারতীয় শ্রমিক আহত হলেন, আর হামলার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম লাফ দিয়ে উঠল। ইরানের বার্তা স্পষ্ট, হরমুজ আমরা বন্ধ করলে পুরো অঞ্চল বন্ধ। ফুজাইরা দিয়ে পালানোর রাস্তাও আর খোলা থাকবে না।
শুধু তাই নয়, হামলার ঠিক আগে ইরানের রিভলিউশনারি গার্ড একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে ফুজাইরাকে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের অংশ হিসেবে দেখানো হয়। এটা কোনো ভুল নয়, এটা ইচ্ছাকৃত বার্তা। এই ভূমি আমাদের নজরে আছে। দ্বিতীয় চাল, ইসরায়েলের বন্ধুকে শাস্তি। ইরানের দ্বিতীয় রাগের কারণ আরও গভীর। সাম্প্রতিক যুদ্ধে আমিরাত আর ইসরায়েলের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছেছে যা এর আগে কখনো দেখা যায়নি। গোয়েন্দা তথ্য বলছে, ইসরায়েল প্রথমবারের মতো কোনো আরব দেশে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েন করেছে। সেই দেশটি আমিরাত। আব্রাহাম অ্যাকর্ডের পর থেকে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছিল, কিন্তু যুদ্ধের মধ্যে সেই সম্পর্ক রূপান্তরিত হয়েছে সামরিক জোটে। ইরানের কাছে এটা সরাসরি হুমকি। নিজেদের দোরগোড়ায় ইসরায়েলি সেনা এটা মেনে নিয়ে আরও প্রশ্নই নেই। তাই হামলার পরপরই তাসনিম নিউজে ইরানের সামরিক কর্মকর্তা ঘোষণা করলেন, আমিরাত যদি ইসরায়েলের ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয় তাহলে এমন শিক্ষা দেয়া হবে যা তারা কখনো ভুলবে না। কাঁচের ঘরে বসে আছো, একটি সুবিধাও নিরাপদ থাকবে না। হরমুজে আমেরিকাকেও সরাসরি চ্যালেঞ্জ। 4 মে আরও একটি কারণে ঐতিহাসিক। ঠিক সেই দিন আমেরিকা ঘোষণা দিল বাণিজ্যিক জাহাজ পাহারা দিয়ে হরমুজ পার করানো হবে। নাম দিল প্রজেক্ট ফ্রিডম। ইরান অপেক্ষা করল না 1 মিনিটও। সেই দিনই ছুড়ল 15টি মিসাইল, 4টি ড্রোন। সরাসরি আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করেও ছোড়া হলো মিসাইল। আমিরাত উপকূলের কাছে 2টো কার্গো জাহাজে আগুন ধরে গেল। দক্ষিণ কোরিয়াও জানালো তাদের একটি জাহাজও আক্রান্ত হয়েছে হরমুজে। তেহরান বলল, এটা আগ্রাসন নয়, এটা জবাব। আমেরিকা জোর করে হরমুজে ঢুকতে চেয়েছে, পরিণাম ভোগ করছে। আমেরিকা ভেবেছিল ইরানকে হাঁটু গেড়ে বসিয়ে দেবে, কিন্তু তেহরান নতজানু হয়নি। বরং ধ্বংসস্তূপের ভেতর থেকে, আগুনের ভেতর থেকে উঠে এসেছে এক নতুন নেতা। শরীরে পোড়ার দাগ, মুখে ক্ষত, কিন্তু চোখে এমন এক দৃঢ়তা যা দেখে ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে। তার নাম মোস্তাবা খামেনি। 28 ফেব্রুয়ারি যে হামলায় তার বাবা আলী খামেনি নিহত হন, সে একই হামলায় আহত হন মোস্তফা। মুখে, বাহুতে, বুকে, কোমরে, শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত। এক পায়েও আঘাত, মাথার পেছনে গেঁথে গিয়েছিল শার্প নেলের টুকরো। সেই রাতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটি মনে করেছিল ইরানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। নেতৃত্ব শূন্য, দেশ দিশেহারা, পতন আসন্ন। কিন্তু সেই রাতেই ইতিহাস অন্য রাস্তা বেছে নিল। বাবার উত্তরসূরি হিসেবে মোস্তফা ক্ষমতার হাল ধরলেন, হাসপাতালের বিছানা থেকে, আধো অন্ধকার কোনো নিরাপদ আশ্রয় থেকে, কিন্তু ধরলেন এবং আর ছাড়েননি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন এক অদ্ভুত সমস্যায় পড়েছে। CIA আছে, NSA আছে, স্যাটেলাইট আছে, ড্রোন আছে, সাইবার নজরদারি আছে, কিন্তু মোস্তফাকে চোখে দেখা যাচ্ছে না। কারণটা সহজ, তিনি কোনো ইলেকট্রনিক ডিভাইস ছুঁয়ে দেখছেন না। ফোন নেই, ইমেল নেই, ইন্টারনেট নেই। বার্তা যায় বিশ্বস্ত দূতের হাত দিয়ে, সিদ্ধান্ত জানা যায় সামনাসামনি বৈঠকে। ঠিক যেন মধ্যযুগের কোনো রণকৌশলী যাকে আধুনিক প্রযুক্তি দিয়ে ধরা যায় না। CNN একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আমেরিকা এখন যা জানছে মোস্তফা সম্পর্কে তার পুরোটাই পরোক্ষ। যারা তার সঙ্গে দেখা করছেন তাদের কথা থেকে, যারা বার্তা বহন করছেন তাদের মুখ থেকে। এখানেই আরেকটা ভয় ঢুকে গেছে ওয়াশিংটনের মাথায়। কিছু গোয়েন্দা বিশ্লেষক সন্দেহ করছেন ইরানের ভেতরে কেউ কেউ হয়তো মোস্তফার নাম ভাঙিয়ে নিজের এজেন্ডা চালাচ্ছে। মোস্তফার কর্তৃত্বের আড়ালে আসলে কার হাত? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। ইরানের সংসদ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব কূটনৈতিক সিদ্ধান্তের চাবিকাঠি এখন একজনের হাতে, মোস্তাবা খামেনি। যুদ্ধ করবেন কি সন্ধি করবেন, পারমাণবিক আলোচনায় যাবেন কি যাবেন না, সব এক মানুষের কলমের ডগায়। জাতীয় নিরাপত্তা কমিটির এক সদস্য সাফ বলে দিলেন, সর্বোচ্চ নেতার রায়ই চূড়ান্ত। আইনসভা এবং নির্বাহী বিভাগ সম্পূর্ণভাবে তার বিচারের ওপর ন্যস্ত। এ বিষয়ে কোনো মতভেদ নেই। এই কেন্দ্রীভূত ক্ষমতা ইরানের জন্য দুধারী তলোয়ার। একদিকে বাইরের জগতে একটা সুসংগত অবিভক্ত মুখ উপস্থাপন করা যাচ্ছে। ট্রাম্প প্রশাসনকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। কোনো মধ্যপন্থী কণ্ঠস্বর নেই যাকে টেনে আলাদা করা যাবে। কোনো ব্যাক চ্যানেল নেই যেখানে আলাদা কথা বলা যাবে। এদিকে মোস্তাবার পক্ষ থেকে বিবৃতি এলো, পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলও সরবেন না, ক্ষেপণাস্ত্র ছাড়বেন না। হরমুজ প্রণালীতে আমেরিকানদের একমাত্র জায়গা পারস্য উপসাগরের তলদেশে। এটা পরাজিতের ভাষা নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানালেন, তিনি সম্প্রতি মোস্তাবার সঙ্গে দেখা করেছেন। কখন সেটা বললেন না, কিন্তু বললেন যে আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে তা হলো তার দূরদর্শিতা এবং বিনম্র আন্তরিক দৃষ্টিভঙ্গি। আর মোস্তাবার মুখপাত্র ভিড়ের সামনে দাঁড়িয়ে বললেন, শত্রু গুজব ছড়াচ্ছে, তাকে দেখতে চাইছে, খুঁজে বের করতে চাইছে, কিন্তু ধৈর্য ধরুন, সময় হলে তিনি নিজেই কথা বলবেন।
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আধুনিক যুদ্ধাস্ত্রের ঝংকারে যখন আকাশ প্রকম্পিত, তখন ইরান তার সীমিত সম্পদ ও নিজস্ব মেধার সমন্বয়ে যে প্রতিরোধ গড়ে তুলেছে তা বিশ্ব রাজনীতির সমীকরণকে এক নিমিষে বদলে দিয়েছে। ইরান যেন আজ মরার ওপর খাড়ার ঘা উপেক্ষা করে যুদ্ধের ময়দানে অজেয় এক নায়কের আসনে বসে আছে। অনেকেই প্রশ্ন তুলছেন ইরানের হাতে থাকা চীনা প্রযুক্তির অস্ত্রের কার্যকারিতা নিয়ে, কিন্তু রণাঙ্গনের বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরান কেবল চীনা অস্ত্র ব্যবহার করছে না, বরং সেই প্রযুক্তির সাথে দেশীয় মেধার মিশেলে এমন এক ব্যবস্থা গড়ে তুলেছে যা শত্রুর জন্য এক গোলকধান্ধা। যুক্তরাষ্ট্রের F-15 বা A-10 যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনা প্রমাণ করে যে ইরান কেবল সংখ্যায় নয়, বরং কৌশলে শত্রুর হাটে হাড়ি ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। তাদের এই সাফল্য কোনো কাকতাল নয়, এটি বছরের পর বছর ধরে চলা কঠোর যুদ্ধের প্রস্তুতির ফসল। যখন শত্রুপক্ষ আলিয়ার পেছনে ছোটার মতো আকাশ দখলের স্বপ্নে বিভোর, তখন ইরান তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তাদের আকাশপথ বা সমুদ্রপথ দখল করা মোটেও গাছের কাঁঠাল গোফের তেল নয়। সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি ঘটছে হরমুজ প্রণালীতে। ইরান সেখানে একাই যে ছড়ি ঘোরাচ্ছে তা দেখে বিশ্ব অর্থনীতিতে রীতিমতো কম্পন উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশমুখী শক্তি থাকা সত্ত্বেও সমুদ্রের এই সংকীর্ণ পথে তারা ইরানের কবজা থেকে বেরিয়ে আসতে পারছে না। এটি কেবল সামরিক শক্তি নয়, এটি এক কৌশলগত জয়। ইরান তাদের সীমাবদ্ধতাকে শক্তিতে রূপান্তর করেছে। যখন একটি আধুনিক রাডার ব্যবস্থা অকেজো হয়ে পড়ে, ইরান তখন গেরিলা কায়দায় ছোট ছোট মিসাইল আর ড্রোন দিয়ে সেই ঘাটতি পূরণ করে। এই যে দ্রুত অভিযোজন ক্ষমতা, তাই ইরানকে যুদ্ধের ময়দানে ৯-৬ করার সুযোগ দিচ্ছে না। অনেকেই মনে করেছিলেন প্রথম আঘাতে ইরানের সামরিক কাঠামো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু ইরান প্রমাণ করেছে যে তারা কাগজের বাঘ নয়। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইল নেটওয়ার্ক হয়তো নিখুঁত নয়, কিন্তু তা শত্রুর জন্য গোদের ওপর বিস্ফোরক হিসেবে কাজ করছে। তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রেখেছে, যা বড় বড় পরাশক্তির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা কেবল রক্ষা করছে না, বরং পাল্টে আক্রমণ করে শত্রুর অর্থনৈতিক ও সামরিক দম্ভকে ধুলায় মিশিয়ে দিচ্ছে। যুদ্ধের ময়দানে ইরান কেবল একটি পক্ষ নয়, বরং তারা এক নতুন রণকৌশলের প্রবর্তক। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো আধুনিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নানাবিধ চাপের মুখেও ইরান যেভাবে মাথা উঁচু করে লড়াই করে যাচ্ছে, তা ইতিহাসের পাতায় এক বীরত্ব গাথা হয়ে থাকবে। তারা দেখিয়ে দিয়েছে যে প্রযুক্তির চেয়েও বড় অস্ত্র হলো ইচ্ছা শক্তি এবং উদ্ভাবন। ইরান আজ আর কেবল কোনো আঞ্চলিক শক্তি নয়, বরং বিশ্ব সাম্রাজ্যবাদের দম্ভ ভাঙার এক অনন্য প্রতীক। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, ইরানের এই অকুতোভয় অবস্থান প্রমাণ করে যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সাহসটাই আসল জয়। ইরান সত্যি অপরাজেয় বীর। আকাশে হারল আমেরিকা। তেহরানের আকাশে তখনও বোমার ধোঁয়া, কিন্তু সেই ধোঁয়া শুধু একটি যুদ্ধের নয়, একটি যুগের। ইরান যুদ্ধ শুরু হয়েছিল মাটিতে, শেষ হলো আকাশে। আর সেই আকাশে আমেরিকার যে একচ্ছত্র রাজত্ব ছিল তা পড়ল প্রথম মরচে। দশকের পর দশক ধরে পৃথিবীর কক্ষপথ ছিল যেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ড্রোন। প্ল্যানেট ল্যাবস আর ভেন্টরের মতো কোম্পানিগুলো প্রতিদিন পৃথিবীর প্রতিটি কোণের ছবি তুলত। সেনা সমাবেশ, বোমার ক্ষয়ক্ষতি, গণবিধ্বংসী কর্মকাণ্ড, কিছুই লুকানো ছিল না তাদের চোখ থেকে। সাংবাদিক থেকে গোয়েন্দা বিশ্লেষক, সাহায্য সংস্থা থেকে যুদ্ধ গবেষক, সবাই নির্ভর করত এ হাই রেজলিউশন ছবির উপর। আর সেই ছবির চাবিকাঠি ছিল ওয়াশিংটনের হাতে। কিন্তু মার্চ 2026-এ সেই চাবি হঠাৎ ঘুরে গেল। প্ল্যানেট ল্যাবস ঘোষণা দিল মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট ছবি এখন 14 দিন দেরিতে মিলবে, আগে যেখানে লাগতো মাত্র 4 দিন। কারণ হিসেবে বলা হলো জাতীয় নিরাপত্তা, বললেই হলো। এক সপ্তাহ না যেতেই আরও বড় ঘোষণা এলো, ইরান ও আশেপাশের সংঘাত সংশ্লিষ্ট এলাকার কোনো ছবি আর প্রকাশ পাবে না। ভেন্টরও একই পথ ধরল, পর্দা টেনে দিল। সাংবাদিক, গবেষক, সাহায্য সংস্থা সবাই হঠাৎ অন্ধকারে। কিন্তু পৃথিবী থেমে থাকেনি। এক দরজা বন্ধ হলে মানুষ জানালা খুঁজে। ইউরোপের ইয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস আর ইউরোপীয় মহাকাশ সংস্থার দিকে মুখ ফেরালো অনেকে, কারণ তারা ওয়াশিংটনের ফরমানে ক্যামেরা বন্ধ করে না। আর চীন, বেজিং তো বহু আগে থেকেই নিজের জাল বুনছিল। রিজার্ভেশন আর চ্যাংগুয়ান স্যাটেলাইট টেকনোলজি মিলিয়ে চীন এখন এমন এক নেটওয়ার্ক দাঁড় করিয়েছে যেখান থেকে প্রতিদিন পৃথিবীর যে কোনো কোণের একাধিক হাই রেজলিউশন ছবি তোলা সম্ভব। মহাকাশ বিশ্লেষক অ্যাড্রিয়ান নরিসাফ বললেন, সামরিক স্যাটেলাইটে আমেরিকা এখন এগিয়ে, কিন্তু বাণিজ্যিক আর্থ অবজারভেশন এখন চারদিকে ছড়িয়ে পড়েছে। কয়েক বছর আগেও চীনের হাতে উপযুক্ত প্রযুক্তি ছিল না। আজ তারা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নিজেই তার মিত্রদের সতর্ক করছে, চীনা স্যাটেলাইট সেবা ব্যবহার করো না, না হলে সব চলে যাবে বেইজিংয়ের হাতে।
কিন্তু এই সতর্কতার মধ্যেই লুকিয়ে আছে বড় স্বীকারোক্তি, একাধিপত্য আর নেই। নরিস ভবিষ্যৎবাণী করেছেন আগামী 5 বছরে ইউরোপ, এশিয়া আর মধ্যপ্রাচ্য থেকে আরও হাজারটি স্যাটেলাইট মহাকাশে উঠবে। প্রতিযোগিতা যত বাড়বে, একক নিয়ন্ত্রণ তত কঠিন হয়ে পড়বে। 20 বছর আগে যা ছিল পুরোপুরি আমেরিকার কবজায়, 10 বছর আগেও যা ভাগ করত কেবল ইউরোপ, সেই আকাশ এখন সবার। ইরান যুদ্ধ তথ্যের লড়াইয়ে একটি মৌলিক সত্য উন্মোচন করে দিয়েছে। ছবি হয়তো বাণিজ্যিক, কিন্তু সেই ছবি কে দেখবে তা এখনও রাজনৈতিক। বিশ্বের সাংবাদিক আর গবেষকদের জন্য শিক্ষাটি করা, এক দেশের স্যাটেলাইট ইকোসিস্টেমের ওপর ভর করে থাকলে যে কোনো দিন মাটি সরে যেতে পারে। একদিন যে আকাশ ছিল ওয়াশিংটনের নিজস্ব উঠোন, সেই আকাশ এখন বহু জলে। ইরান যুদ্ধ মাটিতে যাই করে মহাকাশে যে পরিবর্তনের বীজ বুনে দিয়ে গেছে, তার কোনো যুদ্ধবিরতি নেই। যুদ্ধের আগুন যখন পুরোদমে জ্বলছে, তখন কেউ ভাবেনি ছাই থেকে ফিনিক্স উঠবে, কিন্তু ইরান ঠিক সেটাই করে দেখাচ্ছে। আমেরিকা আর ইসরায়েলের বোমা যখন ইরানের মাটি চুরমার করছিল, তখন তেহরানের কৌশলবিদরা চুপচাপ এঁটে বসলেন হরমুজ প্রণালীর মুখে, সেই সরু গলা যে গলা দিয়ে পৃথিবীর তেলের শিরা বয়ে চলে। ইরান প্রণালীটি সম্পূর্ণ বন্ধ করে দিল, যে কোনো জাহাজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি দিয়ে। তারপর ধীরে ধীরে বেরিয়ে এলো আসল চাল, বন্ধ রাখার চেয়েও ভয়ঙ্কর এক অস্ত্র, টোল বুথ। ঘুঁটি সাজানো হয়ে গেছে। চীন, জাপান, ভারত, পাকিস্তান, গ্রিস, মালয়েশিয়া, মিশর একে একে দেশগুলো ইরানে টোল দিতে শুরু করলো, আর আমেরিকার সামরিক বাহিনী এটা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়ে গেল। পান্ডোরার বাক্স খুলে গেছে, এখন বন্ধ করা আর সম্ভব নয়। ইরান এখন দাবি তুলেছে হরমুজে তার সার্বভৌম কর্তৃত্ব চিরস্থায়ীভাবে স্বীকার করতে হবে। প্রতিটি জাহাজের কাছ থেকে $20 লাখ টোল আদায় করতে চায় ইরান, যা প্রতি ব্যারেল তেলে মোটামুটি $1 সমতুল্য। শুনতে সামান্য লাগে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে বিশ্ব ব্যবস্থা ওলটপালট করার ফন্দি। সৌদির মসনদ টলমল। বিশ্বের মোট স্পেয়ার তেল উৎপাদন সক্ষমতার 50 থেকে 60% নিয়ন্ত্রণ করে সৌদি আরব, আর বৃহত্তর গালফ কোঅপারেশন কাউন্সিল নিয়ন্ত্রণ করে 80 থেকে 95%। এই ক্ষমতার পুরোটাই নির্ভর করে হরমুজ দিয়ে তেল বের করতে পারার উপর। ইরান যদি হরমুজের চাবি পায়, তাহলে সৌদি আরবের বিশ্বের কেন্দ্রীয় তেল ব্যাংক তকমাটা রাতারাতি ইরানের দখলে চলে যাবে। তেলের দাম বাড়াতে বা কমাতে চাইলে ইরান শুধু হরমুজ দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারের সংখ্যা বাড়িয়ে কমিয়ে দিলেই হবে। সৌদি রাজার যা ক্ষমতা, তা ইরানের আয়াতুল্লাহর হাতে চলে যাবে। এ এক মহা পট পরিবর্তন, ইতিহাসের আয়না। এই গল্প নতুন নয়। 15 শতক থেকে 19 শতকের মাঝামাঝি পর্যন্ত ডেনমার্ক ওরেসুন্ড প্রণালীতে সাউন্ড ডিউজ নামে টোল আদায় করে রাজকোষ ভরিয়েছিল। এই আয় একসময়ে দেশটির মোট আয়ের 2/3 পর্যন্ত উঠেছিল। বাইজেন্টাইন থেকে অটোমান, পর্তুগিজ থেকে ডাচ, সবাই সমুদ্রপথে টোল বসিয়ে ফুলে ফেঁপে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা সেই যুগের ইতি টেনেছিল। নিজের নৌবাহিনী দিয়ে সমুদ্রপথ উন্মুক্ত রেখে গড়েছিল এক নতুন বিশ্ব ব্যবস্থা, প্যাক্স আমেরিকানা। এই ব্যবস্থাই বৈশ্বিকায়ন, আন্তর্জাতিক বাণিজ্য এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সারা বিশ্বে সম্পদের ঊর্ধ্বমুখী যাত্রাকে সম্ভব করেছিল। ইরান এখন সেই ভিত্তিতে আঘাত করছে। ইরান যদি হরমুজের টোল বুথ বসাতে পারে, তাহলে ডেনমার্ক বাল্টিক সাগরে সাউন্ড ডিউজ ফিরিয়ে আনবে না কেন? তুরস্ক বসফরাসে ভারী শুল্ক বসাবে না কেন? মালাক্কা প্রণালীতে টোল চাপবে না কেন? ইরান আজ বিশ্বমঞ্চে নায়কের আসনে বসে গেছে, বোমা খেয়েও নিষেধাজ্ঞা সহ্য করে। হরমুজের তালা এখন তাদের হাতে। প্রশ্ন হলো, ট্রাম্পের আমেরিকা কি সেই চাবি কেড়ে নেওয়ার সাহস রাখে, নাকি ইতিহাসের পাতায় লেখা হবে এইভাবেই শেষ হয়েছিল আমেরিকার শতাব্দীর শাসন? ইউরোপের বুকে আমেরিকার ঘর ভাঙতে চাইছেন ট্রাম্প, কিন্তু পারবেন কি? ইরান যুদ্ধে ইউরোপীয় মিত্ররা পাশে না দাঁড়ানোয় ডোনাল্ড ট্রাম্প এখন ঘর ভাঙার হুমকি দিচ্ছেন। জার্মানি, ইতালি, স্পেন একে একে সব দেশ থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কথা বলছেন তিনি, কিন্তু বলা আর করা যে এক কথা নয়, সেটা ট্রাম্প নিজেও জানেন। শুরুটা হয়েছিল জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটসের একটি মন্তব্য থেকে। তিনি সরাসরি বলে দিলেন ইরান যুদ্ধে আমেরিকা অপমানিত হচ্ছে এবং ট্রাম্প প্রশাসনের কাছে কোনো যৌক্তিক কৌশল নেই। কথাটা সত্যি হোক বা না হোক, ট্রাম্পের গায়ে লেগেছে। রাগে ফুঁসে উঠে তিনি ট্রুথ সোশ্যালে মেটসকে কটাক্ষ করলেন, আর সঙ্গে ঘোষণা দিলেন জার্মানি থেকে 5,000 সেনা ফিরিয়ে আনা হবে। শুধু জার্মানি নয়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যাকে ট্রাম্প একদিন প্রিয় বন্ধু বলতেন,
তিনিও ইরান যুদ্ধের সমালোচনা করায় ট্রাম্পের রোষের মুখে পড়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে উইনস্টন চার্চিল নন বলে খোঁচা দিতে ছাড়েননি তিনি। স্পেন প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য আরও তেত। স্পেনের ভূমিকা ছিল একেবারেই ভয়ঙ্কর, কিন্তু এই রাগের আগুনে ঘি ঢেলেছে আসলে ইরান। যে দেশকে দশকের পর দশক ধরে কোণঠাসা করে রাখার চেষ্টা হয়েছে, সেই ইরান আজ এমন এক অবস্থানে দাঁড়িয়ে যে পুরো পশ্চিমা জোটের কপালে ভাঁজ পড়েছে। ভূগর্ভস্থ মিসাইল শহর, হাজার হাজার ফুট পাথরের নিচে লুকানো অস্ত্র ভাণ্ডার। এই ইরানকে সামরিকভাবে ঘায়েল করা যাচ্ছে না। যুদ্ধ দীর্ঘ হচ্ছে, খরচ বাড়ছে, আর পশ্চিমা মিত্রদের মধ্যে ফাটল চড়া হচ্ছে। ইরান কার্যত নিজে না লড়েও শত্রুর শিবিরে ভাঙন ধরিয়ে দিচ্ছে। এটাই তার সবচেয়ে বড় কূটনৈতিক জয়। এবার আসা যাক আসল প্রশ্নে। ট্রাম্প কি সত্যি ইউরোপ থেকে সেনা সরাতে পারবেন? পেন্টাগনের হিসাব বলছে শুধু জার্মানি, ইতালি আর স্পেনে মোট 53,000-এর বেশি মার্কিন সেনা আছেন। পুরো ইউরোপে সংখ্যাটা প্রায় 68,000। এই বিশাল বাহিনী রাতারাতি গুটিয়ে নেওয়া অত সহজ নয়। জার্মানির রামস্টেন এয়ারবেস, ইতালির নেপলস এবং ভিসেন্টার ঘাঁটি, স্পেনের জিব্রাল্টার সংলগ্ন নৌঘাঁটি, এগুলো শুধু ব্যারাক নয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধেও এগুলো লজিস্টিক মেরুদণ্ড হিসাবে কাজ করছে। জার্মানির ল্যান্ডস্টুল হাসপাতাল ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকার আহত মার্কিন সেনাদের চিকিৎসার একমাত্র বড় কেন্দ্র। তার উপর আছে আইনের দেওয়াল। 2026 সালে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট স্পষ্ট বলছে ইউরোপে মার্কিন সেনা সংখ্যা 75,000-এর নিচে নামানো যাবে না। কংগ্রেস এই ব্যাপারে ট্রাম্পের পথ আটকে দিতে পারে, আগেও দিয়েছে। 2020 সালেও একই হুমকি দিয়েছিলেন ট্রাম্প। কংগ্রেসের বাধায় সে পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। তাহলে কি সব কথার কথা? পুরোটা নয়। পেন্টাগন জার্মানি থেকে 5,000 সেনা সরানোর ঘোষণা দিয়েছে। এটা প্রতীকী হলেও বার্তাটা স্পষ্ট। ইউরোপীয় মিত্ররা যদি আমেরিকার যুদ্ধে কাঁধ না মেলায়, তাহলে আমেরিকার ছাতাও সরে যাবে। কিন্তু এই ছাতা সরানো যতটা সহজ বলছেন ট্রাম্প, বাস্তবে ততটা নয়। আর ইরান সেটা জানে বলেই নির্বিকারে বসে শত্রুর ঘরের আগুন দেখছে। একদিকে হরমুজ প্রণালীতে ইরানের সেই ঘাতক ডলফিন সাবমেরিনের মহড়া, আর অন্যদিকে তেহরানের এক হাড় হিম করা হুঁশিয়ারি। শত্রুরা এমন এক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে যার জন্য তারা স্বপ্নেও প্রস্তুতি নেয়নি। পশ্চিমা বিশ্ব যখন মনে করেছিল তারা ইরানের সব হাড়ির খবর জানে, ঠিক তখনই তেহরান বোমা ফাটালো। ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের পরবর্তী পাল্টা আঘাত হবে আকাশ থেকে পড়া কোনো এক নতুন রণকৌশলে। এতদিন লড়াই চলত স্থল, আকাশ আর সমুদ্রে, কিন্তু ইরান এবারও হুঙ্কার ছেড়েছে। যুদ্ধ এবার হবে এমন এক অ্যারেনা বা ময়দানে যা শত্রুর রাডারেও ধরা পড়বে না। এটাকে কেবল মুখের কথা ভাবলে ভুল করবেন। ইরান বুঝিয়ে দিয়েছে তারা কেবল ঘর সামলাতেই ব্যস্ত নয়, বরং আক্রমণকারীর চোখে চোখ রেখে ইটের বদলে পাটকেলটি মারার সব সরঞ্জাম গুছিয়ে রেখেছে। তাদের এই নতুন যুদ্ধের ধরন সম্ভবত সাইবার স্পেস থেকে শুরু করে মহাকাশ কিংবা সম্পূর্ণ অপ্রচলিত কোনো মারণাস্ত্র হতে পারে। হরমুজের প্রহরী, ছোট সাবমেরিন, বড় ধামাকা। হরমুজ প্রণালীতে এখন ইরানের চাঁদের হাট, তবে সেটি আলোর নয়, বরং আধুনিক মারণাস্ত্র। নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি নিশ্চিত করেছেন যে তাদের হালকা ওজনের সাবমেরিনগুলো এখন সম্পূর্ণ প্রস্তুত। এগুলো কেবল পানির নিচে ভেসে থাকা লোহার টুকরো নয়, বরং এগুলো এক একটি পানির বাঘ। সম্প্রতি ইরানি যুদ্ধজাহাজ IRIS সিনার ওপর হামলার জবাবে এই সাবমেরিনগুলো যে দুঃসাহসিক অপারেশন চালিয়েছে, তাতে শত্রুপক্ষ এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থায়। সাবমেরিনগুলো পানির নিচে নিঃশব্দে ঘাপটি মেরে বসে থাকে, যেন বোবা শত্রুর মুখে নেই, কিন্তু যখন আক্রমণ করে তখন পালানোর পথটুকু রাখে না। মার্কিন যুদ্ধ সচিব পিট হেক্সাট যতই ব্যঙ্গ করে বলুন যে ইরানের কামিকাজি ডলফিন নেই, তেহরানের বর্তমান তৎপরতা বলছে শত্রুর কপালে দুঃখ আছে। রেড লাইন বা লক্ষণ রেখা, IRGCর ইস্পাত কঠিন শপথ। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইরানের তেল ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজে হাত দেওয়া মানে হচ্ছে সিংহের মুখে হাত দেওয়া। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি ঘোষণা করেছেন, ইরানের মিসাইল এবং ড্রোনগুলো এখন শত্রুর ঘাঁটির দিকে তাকানো আছে। আঙুল এখন ট্রিগারে, কেবল আদেশের অপেক্ষা। আমেরিকা যখন প্রজেক্ট ফ্রিডম নামের এক নাটকীয় উদ্যোগ নিয়ে সাগরে নামার চেষ্টা করেছিল, ইরান তখন এক মাঘে শীত যায় না নীতিতে অটল ছিল। মাত্র 36 ঘন্টার মাথায় ট্রাম্পের সেই প্রজেক্ট যখন মুখ থুবড়ে পড়ল, তখন প্রমাণিত হলো যে হরমুজ প্রণালীতে কার হুকুম চলে।
তেহরান সরাসরি জানিয়ে দিয়েছে কেবল তাদের অনুমোদিত করিডোরই হবে নিরাপদ, বাকি সবখানে থাকবে যমদূতের পাহারা। ইরানের এবারের রণকৌশলকে বিশ্লেষকরা বলছেন সাপও মরবে, লাঠিও ভাঙবে না গোছের কৌশল। তারা সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে শত্রুকে মানসিক চাপে রাখতেই বেশি ওস্তাদ। কেন শত্রুরা ভয়ে কাঁপছে? অপ্রত্যাশিত যুদ্ধক্ষেত্র। ইরান এখন প্রচলিত যুদ্ধের বাইরে নতুন ডোমেইন যেমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে। স্নায়ুযুদ্ধ ও জ্বালানি বাজার। হরমুজের চাবিকাঠি ইরানের হাতে থাকায় বিশ্ব তেলের বাজারে টান পড়ার ভয়ে পশ্চিমারা এখন উঠতে না পেরে খুঁটি ধরছে। মিসাইল ও ড্রোন শক্তি। IRGC ড্রোনগুলো এখন কেবল নজরদারি নয়, বরং সরাসরি আত্মঘাতী হামলায় পারদর্শী। পরমাণু হুমকির মুখে ইরান, তবুও মাথা নোয়ায়নি তেহরান। 8 বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে আসার পর থেকে তেহরান প্রায় 22,000 পাউন্ড বা প্রায় 11 টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক নাম না জানা কর্মকর্তা এমন এক বক্তব্য দিলেন যা পশ্চিমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। তিনি বলেছেন, ইরানের কাছে এখন যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত আছে তা দিয়ে তাত্ত্বিকভাবে প্রায় 11টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। 60% সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়াম যদি ইরান থেকে সরানো না যায়, তাহলে গত 40 দিনের এই রক্তক্ষয়ী সংঘাতকে তিনি নিজেই বড় ব্যর্থতা বলে স্বীকার করে নিয়েছেন। ইরান বহুকাল ধরে আন্তর্জাতিক চাপের চাকার নিচে পিষ্ট হয়েছে। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, হুমকির পর হুমকি। তবু তেহরানের মাথা নোয়ানোর ইতিহাস নেই। ইরান যেন সেই কলসি যাকে বারবার আঘাত করা হয়েছে কিন্তু ভাঙা যায়নি। ইসরায়েলের ওই কর্মকর্তার কথা পরিষ্কার, তারা নিজেরাই বুঝতে পারছেন সামরিক শক্তি দিয়ে ইরানের পারমাণবিক স্বপ্ন গুড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। তাই এখন কূটনীতির দরজায় টোকা দিচ্ছেন, একই সঙ্গে আবার হামলার ভয় দেখাচ্ছেন। 2 নৌকায় পা দিয়ে পার হওয়ার এই চেষ্টা কতটুকু সফল হবে সময়ই বলবে। তেহরান যেন এই ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, সেটাকেই কারণ হিসেবে দেখিয়ে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে হামলা শুরু করে। এই রহস্য উন্মোচন হয়নি যে ইরানের সেই বিশাল ইউরেনিয়ামের মজুদ কোথায়। যদিও জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA রাফায়েল গ্রসের মতে, ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সম্ভবত ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সে রয়েছে। ইউরেনিয়াম যত বেশি সমৃদ্ধ হয়, তত দ্রুত ও সহজে আরও উচ্চমাত্রায় নেওয়া যায়। 0 থেকে 20% পৌঁছানো কঠিন, কিন্তু 20 থেকে 60 বা 90% পৌঁছানো তুলনামূলক সহজ। 90% সমৃদ্ধ ইউরেনিয়ামে সাধারণত পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে বিশাল এই মজুদের একাংশ যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে। সেটা উদ্ধার করা বা এর অস্তিত্ব নিশ্চিত করা খুবই কঠিন। ইরান যদি ইউরেনিয়াম খনন করে বেরো করে, সেটা থেকে যুদ্ধাস্ত্র তৈরি করতে 1 বছরেরও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের অধিকাংশ উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সম্ভবত ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সেই রয়েছে। স্থাপনাটি গত বছর বিমান হামলার শিকার হলেও সম্পূর্ণ ধ্বংস হয়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে, তেহরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা এই যুদ্ধ শুরুর অন্যতম লক্ষ্য। তবে বিশেষজ্ঞদের মতে সমৃদ্ধ ইউরেনিয়াম খুঁজে বের করে নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়। পারমাণবিক অস্ত্র বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা ডেভিড অ্যালব্রাইট বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই উপাদানগুলো জব্দ করতে ব্যর্থ হয়, তাহলে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যেতে পারে। বছরের পর বছর ধরে ইরানের প্রস্তুতি ও সমৃদ্ধ ইউরেনিয়ামে রূপান্তরের প্রক্রিয়াকে ব্যাংকে প্রচুর টাকা জমা রাখার সঙ্গে তুলনা করেছেন আলব্রাইট। বিশ্লেষকদের অনেকের ধারণা, তেহরান হয়তো ইস্পাহানের পাহাড়ি টানেলে কোনো গোপন সমৃদ্ধকরণ কেন্দ্র তৈরি করেছে, যেখানে পারমাণবিক বোমার জ্বালানি তৈরির কাজ চালাচ্ছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন ঘুঁটি চলল। সেই ঘুঁটি চাললেন স্বয়ং ভ্লাদিমির পুতিন। মস্কোর সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ঘোষণা দিলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামে পরিবহন ও সংরক্ষণ করতে রাশিয়া প্রস্তুত, কিন্তু তেহরান নীরব। পুতিন মনে করিয়ে দিলেন পুরনো অভিজ্ঞতার কথা। 2015 সালে ঐতিহাসিক পরমাণু চুক্তি JCPOA এর অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ রাশিয়ায় স্থানান্তর করা হয়েছিল। সেটা সফলভাবে সম্পন্ন হয়েছিল। মস্কো বলছে, সেই পথে আবার হাঁটতে তারা রাজি। প্রস্তাবটা শুনতে মসৃণ, কিন্তু ভেতরে তার জটিলতা অনেক গভীর।
পুতিন নিজেই জানালেন, আলোচনা কোথায় এসে থমকে গেছে। যুদ্ধে জড়িত সব পক্ষ প্রাথমিকভাবে একমত হয়েছিল যে ইরানের ইউরেনিয়াম দেশের বাইরে যাবে, কিন্তু তারপর ওয়াশিংটন দাবি তুলল ইউরেনিয়াম যাবে শুধু আমেরিকায়, অন্য কোথাও নয়। সেই দাবি শুনে ইরানও কঠোর হয়ে গেল। এখানেই আসল দ্বন্দ্ব। ইরান মাটি থেকে তুলে নিজের হাতে দেয়া এক জিনিস, আর সেটা সরাসরি শত্রুর ঘরে তুলে দেয়া সম্পূর্ণ আলাদা জিনিস। আমেরিকার দাবি ফাঁদ না সমাধান? ওয়াশিংটনের যুক্তি হয়তো এই, ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় গেলে নিরাপদ নয়, কারণ মস্কো তেহরানের বন্ধু। সেই বন্ধু যে কোনো সময় সেটা ফিরিয়ে দিতে পারে, তাই আমেরিকার হাতে থাকলেই নিরাপদ। কিন্তু ইরানের দৃষ্টিকোণ থেকে ভাবুন, নিজের পরমাণু কর্মসূচির সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটি বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা সহ্য করে, চাপ সামলে, প্রযুক্তি উদ্ভাবন করে তৈরি করা হয়েছে, সেটি এমন একটি দেশে পাঠাবে যে দেশ বারবার তাকে আক্রমণের হুমকি দিয়েছে, তার পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে, তার অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছে। এটা সমাধান নয়, এটা আত্মসমর্পণ। ইরান তাই কঠোর হয়ে গেছে। পুতিনের প্রস্তাবে কার লাভ? রাশিয়ার এই প্রস্তাব নিছক মানবিক সাহায্যের হাত বাড়ানো নয়, এর পেছনে আছে কৌশলের ঠান্ডা হিসাব। প্রথমত, ইরানের ইউরেনিয়াম মস্কোতে থাকলে রাশিয়া হয়ে ওঠে অপরিহার্য মধ্যস্থতাকারী। যে কোনো ভবিষ্যৎ চুক্তিতে রাশিয়ার ভূমিকা নিশ্চিত, টেবিলে রাশিয়ার আসন পাকা। দ্বিতীয়ত, এই প্রস্তাব দিয়ে পুতিন আমেরিকাকে একটি বার্তা দিচ্ছেন, তুমি যদি ইউরেনিয়াম চাও, আমার মাধ্যমে এসো। ওয়াশিংটনকে মস্কোর দরজায় আসতে বাধ্য করার এটি একটি চতুর কৌশল। তৃতীয়ত, কাস্পিয়ানের গোপন সরবরাহ পথ দিয়ে ড্রোনের যন্ত্রাংশ পাঠানোর পর ইরানের ইউরেনিয়াম গ্রহণের ঘোষণা। এটি রাশিয়া ইরান ঐক্যকে আরও দৃশ্যমান করে তুলল। বিশ্বকে বুঝিয়ে দেওয়া হলো, এই জুটি কেবল বাগাড়ম্বর নয়, এটি কার্যকর অংশীদারিত্ব। তেহরান তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। অনেকে এই নীরবতাকে দুর্বলতা মনে করতে পারেন, কিন্তু এটি ইরানের পুরনো কৌশল। হরমুজে যখন আমেরিকান ডেস্ট্রয়ার তাড়া করে, তখন ইরান লাউডস্পিকারে হুঙ্কার দেয়। আবার যখন কূটনৈতিক টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকার প্রয়োজন, তখন চুপ থাকে। কথার জবাব না দিলে প্রতিপক্ষ অনুমানের মধ্যে ঘোরে। অনিশ্চয়তাই ইরানের কূটনৈতিক অস্ত্র। পুতিনের প্রস্তাব ইরানের জন্য একটি দরজা খুলে দিয়েছে। সে দরজা দিয়ে ইরান ঢুকবে কিনা, কখন ঢুকবে, কি শর্তে ঢুকবে, সেটা তেহরান ঠিক করবে নিজের সময় মতো।